একটা বড় বাপের চোর আর একটা ছোট বাপের চোর। তো এরা বাড়ছে কি করে, কাদের দিয়ে, কাকে পয়সাটা দিয়ে বাড়ছে? পয়সা তো কাউকে দিচ্ছে বাবা। স্ট্রোক হলে কিডনির সমস্যা হবে। আমি, আপনি বা সাধারণ মানুষ আমরা যখন অসুস্থ হয়ে পড়ি ছুটে যাই ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু যে প্রেসক্রিপশন লিখে দেন সেটা নিয়ে গিয়ে ওষুধ দোকান থেকে ওষুধ কিনে খাই আমরা সুস্থ হওয়ার আশায়। কিন্তু সেই ওষুধ যদি ভেজাল হয় বা সেই ওষুধ যদি ঠিকঠাক না হয় তাহলে রোগ সারবে কিভাবে? যদি শস্যের মধ্যেই ভূত থাকে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? কিভাবে বা সাধারণ মানুষ তারা বুঝবেন কোনটা ঠিক ওষুধ বা কোনটা বেঠিক ওষুধ? এ বিষয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিখ্যাত চিকিৎসক অরিন্দম বিশ্বাস মহাশয়। ডাক্তারবাবু, আপনাকে উপরে স্বাগত। আপনার কাছে জানতে চাইছি সাধারণ মানুষ কী করে বুঝবে যে ওষুধটা কোনটা জাল কোনটা ভালো? একটা হচ্ছে যখন ওষুধটা কিনছে, ওষুধটা যখন কিনছেন সাধারণ মানুষ, তখন যেন যে বিলটার সাথে যে ব্যাচ নাম্বারটা আর ওষুধের ব্যাচ নাম্বারটা মিলিয়ে নেয়, দোকানেই মেলায়। কারণ এরপরে দোকানদার অস্বীকার করতে পারে যে না এই ব্যাচ নাম্বার নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, ধরুন আপনি সল্টলেকে থাকেন, ওষুধটা কিনছেন পার্সার কাছ থেকে বা কোনো হাসপাতালের ফার্মাসি থেকে, ওখান থেকে ওখানে বসে মিলিয়ে নিন, অসুবিধা নেই, মেলান। কিন্তু ঘটনাচক্রে আর কোনো উপায় নেই, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট ছাড়া। তাদের হাতে টেকনোলজি আছে, তাদের হাতে বিভিন্ন অ্যাপ আছে, কিন্তু আমার সরকারের কাছে আবেদন একটা অ্যাপ তৈরি হোক যাতে জালি ওষুধ আমরা ধরতে পারি। বা ডিপডোবার বা জালি একই জিনিস, দুটোই খারাপ, কোনোটাই কাজ করবে না ওষুধ। সেই জায়গা থেকে এই ব্যবস্থাগুলো সরকার একটু বোঝাক, করুক। কিন্তু সব থেকে আগে এটা কিন্তু এই অসুখের ওষুধ নয়। এই অসুখের ওষুধ হচ্ছে জালি কারবারি যারা করছে, জালিয়াত চোর যারা করছে, এই মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বা খুন করছে মানুষকে, তাদেরকে ভালো করে উত্তম মধ্যম দাও। ওসব আইনি প্রক্রিয়ার গল্প করতে যেও না। একজনকে ধরে দাও ভালো করে, যাতে পরের জন ভয় পায় যে আমারও এই অবস্থা পরিণতি হতে পারে। কারণ এটা অনেক দিন হয়ে গেল, এই জালি চোর জোচ্চোর যারা মানুষকে খুন করছে জালি ওষুধ তৈরি করে আর ডিপডোবারের ওষুধ তৈরি করে, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত না। তারা মানুষকে মারছে। তো ঘটনাটা হচ্ছে, আপনি কিছুদিন আগে, এক মাসও হয়নি, আন্তর্জাতিক সংবাদ সংস্থা, আমি নাম বলবো না, নামটা বলছি না, তারা একটা ফার্মেসি অ্যাভিও ফার্মা দিয়ে, এই অ্যাভিও ফার্মা কী করছে, আরও বড় খেলোয়াড়, তারা ট্যাপেন্টোডল মানে একটা ওষুধ যেটা আমরা ওপিওয়েড গ্রুপ, যেটা ব্যথা কমানোর, সেটা আফ্রিকাতে পাচার হচ্ছে এবং ঘাড়া থেকে নাইজেরিয়া বা বিভিন্ন আফ্রিকার দেশে ঢুকছে স্মাগলড হয়ে। ওখানে অর্ধেক লোকই বাচ্চা বাচ্চা ছেলেরা ওখানে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে। তো যারা ওষুধ কোম্পানি বাইরে পাঠাচ্ছে, তো আরও ওষুধ কোম্পানি ভেতরে আসতে করতে পারবে না জালি কারবারিটা। একটা বড় বাপের চোর আর একটা ছোটো বাপের চোর। তো ঘটনাচক্রে এই জিনিসটা তো ভারতবর্ষে হচ্ছে। এবং এই অ্যাভিও কোম্পানি নিয়ে যে কথাটা বলেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা, তাদের অফিসটা হচ্ছে মহারাষ্ট্রে। তো ঘটনাচক্রে মহারাষ্ট্র থেকে আসছে, মহারাষ্ট্র ভেতরেও পাঠাতে পারে, অসম্ভব কিছু না। বা আজকে বিহার ইউপি থেকে, এবং শুনছি পশ্চিমবঙ্গে শ্রীরামপুরেও একই জায়গায় কোনো একটা জায়গায় জালি কোম্পানি পেয়েছে। তো এরা বাড়ছে কি করে, কাদের দিয়ে, কাকে পয়সাটা দিয়ে বাড়ছে? পয়সা তো কাউকে দিচ্ছে বাবা, সে যাই হোক, প্রশাসনের কাউকে হোক বা পুলিশ কাউকে হোক, পয়সাটা দিয়ে তারা কাজ করে যাচ্ছে না, বিশ্বাস করব। তো ঘটনাচক্রে সরকারকে আরও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। সরকার মানুষের জন্য, তো পরিষ্কার কথা, যাতে মানুষ বাঁচতে পারে। মানে আমাকে বলতে পারেন, আমরা ডাক্তার সমাজ খুব অসহায়, কারণ আমরাই বুঝতে পারছি না যে কোনটা জালি কি। মানুষকে ওষুধ লিখছি, এরপরে যদি জালি আর ডিপডোবারের ওষুধ খায় তাহলে কোথায় যাবে মানুষ, কোথায় যাবে বা আমরা কোথায় যাব? ঘটনাচক্রে ওষুধের, যাদের প্রেশারের ওষুধের দেখছিলাম অ্যান্টিবায়োটিক জালি হচ্ছে, 3টে অ্যান্টিবায়োটিক, সেই আরএল, ফেরিটয়েড হচ্ছে একটা মৃগী সারাবার ওষুধ, যেটা এখনও ব্যবহার করি আমরা। অন্য ওষুধ এসছে ঠিক কথাই, কিন্তু এটা ব্যবহার হয়। সেই ফেরিটয়েডও গোলমাল। তাহলে এরপর তো কোনো রোগই ঠিক হবে না। তো তাহলে আমরা যাবোটা কোথায়? ঘটনাচক্রে আমি আবার বলছি, মানে এটা ক্ষুব্ধ হওয়ারও কারণ আছে, এটা ক্রুদ্ধ হওয়ার কারণ আছে একজন ডাক্তার হয়ে। এই জন্য বলছি, মানে খুবই হতাশ আমি। এইসব জালি কারবারিরা যারা করে, তারা কতটা অমানুষ হতে পারে, কতটা জন্তু জানোয়ারের থেকেও খারাপ হতে পারে, সেটা দেখছি। মানে এদেরকে ভালো করে টাইট দাও, ভালো করে উত্তম মধ্যম দাও, তাহলে
হয়তো বাকি যে মানুষটা আছে, সে যে চোরটা আছে বা ডাকাতটা আছে, সে হয়তো দুবার ভাববে। কিন্তু এটা সাধারণ মানুষ অসহায়, তারা এই দামের ওষুধগুলো দাম বাড়ছে, কারণ ইলেকট্রাল বন্ড, বিভিন্ন বন্ড সব জায়গায় দিচ্ছে, ঘুষ দিয়ে এরা শেষ করে দিচ্ছে। তো ঘটনা বা এটা অনেক সময় আপনি বলবেন, ডাক্তার হয়েও বলছে, হ্যাঁ অনেক জায়গায় বিলিতি ট্রিপ, এই ট্রিপ ওই ট্রিপ হচ্ছে। তো ঘটনাচক্রে আমার বক্তব্য হচ্ছে, কতদিন আপনি অনিয়ন্ত্রিত করে রাখবেন এই জায়গাটাকে? আপনি বলছিলেন যে ধরুন আপনার কাছে কোনো রুগী আসলো, আপনি একটা ওষুধ প্রেসক্রাইব করে দিলেন, সেই ওষুধটা খেয়ে আপনার বিশ্বাস যে এই ওষুধটা খেয়ে সেরে যাওয়া উচিত, কিন্তু সেই রুগীটা যখন সারছে না, আপনার প্রতি বিশ্বাস হারাচ্ছে রুগীটা, তাহলে অ্যাকচুয়ালি তো সমস্যাটা ওষুধে, আপনার তো কোনো সমস্যা থাকবে না। এই বিষয়ে আপনি কী বলবেন? সব জায়গায় ডাক্তারদের কথা একটাই, কারণটা আপনাকে বুঝতে হবে। বড় বড় কোম্পানির অনিয়ন্ত্রিত দাম, রিটায়ার করা প্রচুর মানুষ আছেন, বয়স্ক মানুষ আছেন, সবাই এক আর্নিং নয়, বিভিন্ন আর্নিং মানুষের, সেখানে দামি ওষুধ তারা কিনতে পারছে না। 10,000 টাকা ওষুধ আপনি কিনবেন মাসে মাসে, আপনি ভাবুন তো কতটা কষ্ট, কতটা বেদনা। সেখানে ভারতবর্ষের হয়ে 76 বছর স্বাধীনতা পেরিয়ে গেছে, আমরা মানুষকে গ্যারান্টি দিতে পারছি না যে আমরা ওষুধের দামটাকে নিয়ন্ত্রণ করব। কোন জায়গায় অসুবিধা? সরকারের কোন জায়গায় অসুবিধা? মানুষের কাছ থেকে তো ট্যাক্স দিচ্ছ, সেই মানুষকেই বেইমানি করছো, মানুষের সাথে মানুষকে নির্লজ্জভাবে মানুষের ওষুধের দাম কমছে না, কম দামি ওষুধ মানুষ নেবে, কিনবে, তখনই এই গণ্ডগোলগুলো হবে। যে তখন কিছু বাজে কিছু কোম্পানি চলে আসবে, চুরি জালিয়াতি করবে, এই কাজগুলো করবে, ভুলভাল ওষুধ আসবে। এবার প্রায় 103টে ওষুধ নিম্নমানের পাওয়া গেছে, তার মধ্যে প্রেশারের ওষুধ, যে প্রেশারের ওষুধ প্রায় বয়স্ক ভদ্রমহিলা বা মানুষ যারা প্রায় প্রত্যেক ঘরে ঘরে খেয়ে থাকেন, কতটা ভয়ঙ্কর তো স্ট্রোক হবে, প্রেশার না কমলে স্ট্রোক হবে, স্ট্রোক না হলে কিডনির সমস্যা হবে, কি হবে? মানুষ কত অসহায়, মানুষ কত একলা। শক্তি চট্টোপাধ্যায় তো একটা কবিতা লিখে গেছিল অনেক দিন আগে, কিন্তু এই কারণে লেখেননি, অন্য কারণে লিখেছিলেন। কিন্তু আমার খুব অবাক লাগে যে কোনো রাজনৈতিক দল আওয়াজ তুলছে না। বিভিন্ন লোক, বিভিন্ন সংঘদের আমরা দেখতে পাই, বিভিন্ন জায়গায় কেউ বারুইপুরে পৌঁছে যাচ্ছে, কেউ মেদিনীপুরে ক্রিকেট খেলছে, কিন্তু আজ অবধি মানুষ যে মারা যাবে এতে কোনো রাজনৈতিক দলের কোনো ভ্রুক্ষেপ নেই। এই ওষুধগুলো তাদের বাড়ির পরিবারের লোকের কাছে পৌঁছতে পারে, তখন কাজ করবে তো, কারণ ওদের যখন স্বার্থটা ঘায়ে লাগে তখন কিন্তু ওরা বেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু আজকে সাধারণ মানুষের জন্য আজকে রাজনৈতিক নেতারা আছেন, তারা কি বলছে? তারা একটা কথা বলছেন না, সব চুপচাপ বোবা হয়ে বসে আছেন, কোনো আন্দোলন নেই। মানুষের স্বাস্থ্য সব থেকে বড় জিনিস। স্বাস্থ্য না হলে মানুষ সুস্থ হবে কি করে, আর সুস্থ না হলে সমাজটা সুস্থ হবে কি করে? তো সেই জায়গায় এগুলো বলা দরকার। সম্প্রতি আমরা দেখেছি মেদিনীপুর মেডিকেল কলেজে নিম্নমানের স্যালাইনের জন্য প্রসূতির মৃত্যু। সেই সময় যদি সরকার একটু কঠোরভাবে দমন করতেন, তাহলে কি এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো? কঠোরভাবেটা কি করবে সরকারকে আরও স্বচ্ছতা দেখাতে হবে, এবং ধরে বেঁধে, বললাম তো, উত্তম মধ্যম লোকের সামনে, কয়েকটা চ্যানেলের সামনে ধরে পেটাও, তাহলে হয়তো আরেকটা লোক ভাববে এরকম সবার সামনে আমরা মার খেতে পারি। তো এই বাবা ওই আইনি প্রক্রিয়া করতে গেলে হবে না, 40 বছর পর একটা রায় বেরোবে, ততদিনে জালি ওষুধকে সবাই তখন অন্য জায়গায় চলে গেছে, অন্য স্থানে পৌঁছে গেছে। এইসব করে লাভ নেই, কাজটা তাড়াতাড়ি করতে হবে। আর ওই ড্রাগ কন্ট্রোল বা কোয়ালিটি কন্ট্রোল, এই ডিপার্টমেন্টগুলো যেন কুম্ভকর্ণের ঘুম না দেয়। আর তারপর অনেক শোনা যায় যে এরাও ঘুষ দিয়ে লাইসেন্স দেয়, এইসব অনেক শোনা যায়। কিন্তু ঘটনাটা চক্রে হচ্ছে, আমাকে একটাই বক্তব্য, আমাকে মানুষকে বাঁচাতে হবে। ওষুধ যেটা আছে সেটা যেন স্বচ্ছতার সাথে তৈরি হয়, স্বচ্ছতার সাথে করে। আর ড্রাগ কন্ট্রোলকে অনেক সময় শোনা যায় তাদের কোনো গাড়ি নেই, তাদের কোনো লোক নেই, লোকটা বাড়াও, সেটা সরকারকে করতে হবে। এবং আমার বক্তব্য হচ্ছে, এইসব জায়গায় আদালতের একটু ইন্টারফিন করা দরকার। বিভিন্ন জায়গায় আদালত ইন্টারফিন করে, খুব ভালো হয়। আদালত এই বিষয়টাই ইন্টারফিন করুক যে সাধারণ মানুষের অবস্থাটা কেন এত সঙ্গীন, জালি ওষুধ, বাজে ওষুধ, ভুল ভাল ওষুধ দিচ্ছি, তো আমি কেন এটা করতে যাচ্ছি, এটাকে বলা দরকার। আদালত প্রয়োজন হলে কোর্ট ইন্টারভেনশন খুব প্রয়োজন হয়ে পড়েছে, সব জায়গায় তো কোর্ট ইন্টারভিন করছে বিভিন্ন জায়গায়, কিন্তু তবুও করতে দরকার এই জায়গাটা, কারণ খুব বাজে জায়গায় যাচ্ছে, কিন্তু একটা বিশ্রী পরিস্থিতি তৈরি হতে চলেছে। আমি কিন্তু আবার খুব স্পষ্ট করে বলছি। আপনাকে আমরা জানতে চাইবো যে এই যে নেটওয়ার্ক, এই যে
নিম্নমানের ওষুধ বাজারে আসছে, একটা ম্যানুফ্যাকচার কারখানা তৈরি হচ্ছে, তারপরে বাজারে আসছে, তারপরে দোকানদারে বিক্রি করার পরে সাধারণ মানুষ হচ্ছে। এই যে নেটওয়ার্কটা এভাবে কীভাবে দুর্নীতি হচ্ছে এটা যদি বলেন। এটা তৈরি হচ্ছে জালি ওষুধ, তার কোনো একটা ডিস্ট্রিবিউটার দিচ্ছে, তারপর সেটা ছড়াচ্ছে এবং সেই বড় বাজারের দাম আসছে। বড় বাজার থাকবে না এটা হয় না, সেই বড় বাজার আসছে, তো বড় বাজার সব কিছুতেই থাকবে। যখনই আপনি দেখবেন জালি এই জিনিস বড় বাজার চলে আসছে, বড় বাজারের দামটা এসে গেল। তো ঘটনাটা হচ্ছে এইগুলো তো দেখা দরকার বাবা, মানুষগুলো মারা যাচ্ছে, সাধারণ বাঙালির কি হবে? ও সাধারণ বাঙালি চিকিৎসা করাতে পারবে না, আর 5 বছর পরে এমন বিভিন্ন জায়গায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল বলুন এই যেগুলো এত খরচ বাড়ছে, সেখানে ওষুধটা জালি, তাহলে লাভটা কী হবে? তাহলে বেঁচে এরপর তো মানুষ আর ওষুধ কিনবে না, বলবে বাবা এর থেকে আমি শাক পাতা, বিভিন্ন পাতার বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধে আমি বেঁচে থাকি, তাতেই আমার লাভ আছে। অ্যালোপ্যাথি আর থাকবে না, অ্যালোপ্যাথি চিকিৎসা ধাক্কা খাবে, পরিষ্কার কথা। এখন থেকে যদি স্বচ্ছতা না দেখাতে পারি, এ কী ধরনের মানে আমি জানি না, এ কী ধরনের অ্যাডমিনিস্ট্রেশন, এ কী ধরনের প্রশাসন। দুই সরকার, সে কেন্দ্র হোক রাজ্য হোক, সবাইকে কিন্তু বসে কুম্ভকর্ণের ঘুম দিলে হবে না, এগোতে হবে। এবং বললাম তো, জালিয়াতি করলে তাদেরকে বিভিন্ন দেশে যেরকম করা হয় উড়িয়ে দেওয়া হয়, ওরা উড়িয়ে দিলে কয়েকজনকে কাজে দেবে, তারা হলে এই জালি ব্যবসায়ীটা ভারতবর্ষে আটকাতে আপনি পারবেন না। আমরা দেখছি যে বাইপাসে এবং আরও নতুন নতুন মানে হেলথ ইন্ডাস্ট্রি তারা আসছেন, এবং বারবার প্রশ্ন উঠছে যে ভেলোরে মানুষ চলে যাচ্ছেন এই যে স্বাস্থ্যব্যবস্থা ইয়ে হয়ে। এই যে পরিস্থিতির মাঝখানে আবার এই নতুন করে যে নিম্নমানের মেডিসিনের খবরটা সামনে আসলো, সাধারণ মানুষ সত্যি খুব আতঙ্কিত, তারা যাবেন কোথায়? উপায়টা কী তাহলে? উপায় তো আমি বলছি কিছু করার নেই, সরকার নয় এগুলো কিচ্ছু করতে পারবেন না। সাধারণ মানুষের তো দেখুন, সাধারণ মানুষ আপনি যখন যারা ভিকিরিরা ভোট ভিক্ষে করতে যায়, যখন ইলেকশন হয়, তখন সাধারণ মানুষ কী চায়? বাবা জল হয়ে গেল, আমার নল হয়ে গেল, আমার কল হয়ে গেল, আমার চাল হয়ে গেল, আমি কয়েক হাজার টাকা পেয়ে গেলাম, এটাই তো মানুষের চাহিদা হয়ে যায়। মানুষ কি একবারও বলতে শুনেছেন? আপনারা তো অনেক ক্যাম্পেনে যান, মানুষের কাছে যখন একেবারে মানে ভিক্ষে করার জন্য মুখগুলো যখন ভীষণ হাসি মুখে চায় ভোট, নমস্কার করতে করতে, একটা মানুষকে দেখাতে পেরেছেন সে বলেছে আমার স্বাস্থ্যের অধিকারটা কত দূর এগোলো? শুনতে পাননি। আর যারা বলার ধরুন এলিট লোকেরা, তারা ওই দিকে যাবেই না, ওই দিকে তারা যাবেই না, কারণ তারা তাদের ধান্দা মিটিয়ে নেবে, তাদের জায়গা আছে, তাদের বাড়ি পৌঁছয় না নেতারা। তো সেই দিক থেকে আমার বক্তব্য, সাধারণ মানুষ যতদিন না ডিমান্ড করবে এই নাগরিক আন্দোলন, এটা নাগরিক আন্দোলন, ওই তিলোত্তমার মতন আপনার ম্যানেজমেন্ট কোম্পানি বা কি কোম্পানি দিয়ে আন্দোলন করলে হবে না। নাগরিক আন্দোলন যখন স্বতঃস্ফূর্ত আন্দোলন হবে, তখন দেখবেন স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন হচ্ছে। তারা হলে পরিবর্তন হওয়ার কোনো আশা আমি দেখছি না, কিন্তু আমি ডাক্তার হিসেবে খুবই অসহায় বোধ করছি। আমরা দেখছি যে সাধারণ মানুষ যারা রয়েছেন, 103টে নকল ওষুধ, সেখানে গ্যাসের ওষুধ পর্যন্ত রয়েছে, প্রেশার, ফুসফুস এবং হজমের যে লিভার, তার যে ওষুধ, সেগুলো পর্যন্ত হচ্ছে। মানে নিত্য সাধারণ মানুষ যেটা প্রত্যেকদিন ধরে ব্যবহার করে থাকেন, সেই ওষুধগুলো নকল। তাহলে যে দামি ওষুধগুলো, তার ক্ষেত্রে কী হবে? এই যে রাজ্য সরকার নতুন করে যে ন্যায্য মূল্যের যে ইয়েগুলো খুলেছে, এটা কি সুরাহ হওয়া যাবে? উপায়টা কি? কে কিনবে? 120 টাকা এক একটা ট্যাবলেট, 100 টাকা করে ট্যাবলেট, এগুলো কিনবে সাধারণ মানুষ? রিটায়ার করা মানুষ আছেন, মানে কম রোজগারের মানুষ আছেন, মধ্যবিত্ত আছে, নিম্ন মধ্যবিত্ত আছে, এগুলো তো চিন্তা করতে হবে তাদের জন্য। তা কে প্রোটেকশনটা দেবে, কে সিকিউরিটি দেবে? এটা তো সরকার দেবে, এটা তো বলে লাভ নেই। আর আপনি যেটা বলছেন, ওই ব্যবসা হচ্ছে, ওই যে প্রচুর ইন্ডাস্ট্রি হচ্ছে, ইন্ডাস্ট্রি হয়ে লোকের সাথে মানে লোককেও লুণ্ঠন করা হচ্ছে, এটা তো হচ্ছে সারা ভারত, মানে ভারতবর্ষ হলেও বাংলায় এটা হচ্ছে খুব স্পষ্টভাবে। এটা বামফ্রন্ট আমল, তারা এটা হাতটা দিয়ে দিল, হাতছানিটা দিল যে প্রাইভেট তোমরা এসো এখানে। মানুষ বড্ড অসহায়, আমরা হাসপাতালে আমরা মানুষ আর বেড়ালের একসাথে হয়, রিপ্রোডাকশান হয়, মানুষও বাচ্চা জন্ম দিচ্ছে, বেড়ালও বাচ্চা জন্ম দিচ্ছে পাশের বেডটায়। এটা বামফ্রন্ট আমলে আমরা দেখে এসেছি। এই আমলেও হয়তো সামান্য উন্নতি হয়েছে, কিন্তু বিরাট যে একটা উন্নতি হয়েছে তা আমি বলবো না। কিন্তু একই সাথে যেগুলো হচ্ছে, আমি একটাই বলবো যে আমরা মানুষকে কোথায় নিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি, এটা যে আপনি বলছেন, এটা প্রশাসন ছাড়া আর কার দায়িত্ব, বা প্রশাসন ছাড়া আর কে করবে?
কেউ কিচ্ছু করতে পারবো না। আপনারা খবর করবেন, মানুষ খবরটা দেবে, কিন্তু মানুষই চাইবে না যে স্বাস্থ্য নিয়ে বিরাট কিছু হোক। কারণ বারবার বলছি, আমার ট্যাক্স কতটা কম পড়বে, আমার ওখানে কতটা, আমার জমির কতটা কম পড়বে, আমি কতটা ওই পাবো, কতটা কল পাবো, কতটা নল পাবো, কতটা জল পাবো, এই হচ্ছে গল্প। এই চাহিদা যদি মানুষের থাকে, তাহলে মানুষ স্বাস্থ্য ব্যবস্থার বিরাট উন্নতি মানুষের কাছ থেকে আশা করা যায় না। ওষুধ দোকানগুলোতে ফার্মাসিস্ট থাকা বাধ্যতামূলক, কিন্তু অনেক ওষুধ দোকানগুলো দেখা যায় যে তার ফার্মাসি নেই, এমন অভিযোগ সামনে এসেছিল। সেক্ষেত্রে কি কঠোর হওয়া উচিত? ঠকবাজতে গাউজার হয়ে যায়। ভারতবর্ষে লাইসেন্স মদের দোকান অনেক বেশি, ঠিক আছে, ওষুধের দোকানের থেকে। একটা কথা বলে রাখি, এবং আপনি দেখেছেন মদের দোকানের লাইনটা কীরকম সুন্দর ডিসিপ্লিন হয়। ভারতবর্ষে অত ডিসিপ্লিন লাইন আমি কোথাও দেখিনি। তো ঘটনাচক্রে ওষুধের দোকানে আপনি কি করে করবেন? ওষুধের দোকানে আপনি ফার্মেসি, কটা ফার্মেসিস্ট আছে? একটা ফার্মেসি 3টে জায়গায় লাইসেন্সে সই করে বসে আছে, তারা নামে থাকছে। তো এই জায়গায় স্বচ্ছতাটা কে দেখাবে? দোকানদারের মালিক, যে ওষুধের দোকানের মালিক, সে যদি ভাবে যে বাবা ঠিক আছে, একটা সই করে কিছু টাকা নিয়ে নিয়েছে, আমার কিছু টাকা সেভ হয়, ও তো বাড়িতে বসে আছে, আমি সইটা করে দিচ্ছে, বাস তাতেই হয়ে গেল, আর কিছু লোককে রেখে দিচ্ছে, তারা বিক্রি করছে। ঘটনাচক্রে আপনি আরেকটা জিনিস দেখবেন, বিভিন্ন নার্সিংহোমে একটু আপনারা ঘুরে আসুন। মানে আমি এ গ্রেড নার্সিংহোমের কথা বলছি না, এ গ্রেড হাসপাতালের কথা বলছি না, সেখানে দেখবেন নার্সিং ড্রেস পরে বসে আছে, তাদেরকে তাদের ডিগ্রি খুঁজে বেড়ান, দেখবেন তাদের অফিসিয়াল ডিগ্রি নেই, বেশিরভাগেরই নেই। ঘটনাচক্রে আমরা এই জায়গায় ইমপ্রুভ করতে পারতাম। বামফ্রন্ট যেরকম নষ্ট করে গেছে, এই বর্তমান সরকার সেটা আরও ভালো করতে পারতো, কিন্তু এই জায়গাটা নার্সিংটা খারাপ করেছে। আর আপনি যেটা বলছেন, নজরদারি বাড়ালে বাপ করে ওই ফার্মেসিস্ট বসবে, সারা বিশ্বে বসতে পারছে, ভারতবর্ষে কে হরিদাস পাল? তারা কেউ না। কারণ সব জায়গাতে আমি একটা পয়সা লেনদেন হয়, এই লেনদেনটা যখনই হয় তখনই দেখবেন ব্রাইবারি সব জায়গায় হয়। তো ব্রাইবারি যখন হচ্ছে, আমরাও কেউ প্রশ্ন তুলছি না, সাধারণ মানুষ জিজ্ঞেস করছে না, সরকার কোনো প্রশ্ন করছে না। তো ওষুধের মালিক বলছে ভালো চলছে, চলুক। যেরকম বিভিন্ন প্রমোটার বিভিন্ন লোককে ঠকায় তো বিভিন্নভাবে, কিন্তু ঘটনাটা হচ্ছে আমরা কি তাদেরকে ধরতে পারছি বা কেউ ধরছে? কারণ এরা একটা জায়গায়, কোনো একটা জায়গায় এরা কাউকে খুশি করে রেখেছে। যারা প্রশাসন যে ব্যবস্থাটা নেবে, সেই প্রশাসনের মধ্যেই গলদ আছে। ছিচকে চোর হচ্ছে, বড় চোর আছে, বড় ভিখারি আছে, ছোট ভিখারি আছে, সব রকম লোক আছে। এটাই হয়েছে তফাৎ, অসুবিধাটা এখানেই। ইতিমধ্যে বাজারে যে নিম্নমানের ঔষধ, তার খবর যখন সাধারণ মানুষ জানছে, তাদের কিন্তু মধ্যে স্বাভাবিকভাবে একটা আতঙ্ক পরিবেশ সৃষ্টি হচ্ছে। কিন্তু যে চিকিৎসক, তারাও যে এই যে ওষুধের যে নিম্নমানের, সেটা বোঝার কোনো উপায় তাদের কাছে নেই, তারাও কোথাও যেন অসহায়, এমনটাও কিন্তু মনে করছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।